57টি দেশ। Saddam Hussein was a bad guy, right? He was a bad guy, really bad guy. I've long said that the greatest danger facing our world is the coupling of militant Islam with nuclear weapons. There are hundreds of millions of peaceful Muslims. That is a fact. But that does not mean that Islam itself is peaceful. জাতিসংঘের পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা, প্রায় 180 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে যে জোট, অথচ চরমভাবে ব্যর্থ এই সংস্থা। We are the core of the world program in this area. কাশ্মীর ইস্যু নিয়ে মাথা ব্যথা নেই যে সংস্থা, উইঘুর এবং মুসলিমদের পক্ষেও দৃষ্টিহীন বাকরুদ্ধ তারা। এমনকি বহুল আলোচিত রোহিঙ্গা মুসলমানদের নিয়ে অনেক কিছু করতে পারত সংস্থাটি, কিন্তু সেক্ষেত্রেও ঘুমের আবহ কাটিয়ে উঠতে পারেনি তারা। সংস্থাটার নাম OIC, অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ইসলামী সহযোগী সংস্থা। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ইসলামী সহযোগী সংস্থা নামটা এখন সমানভাবে বিস্ময়কর এবং হাস্যকর। মাথা ব্যথা দূরে থাক, আরব আমিরাত ও সৌদি আরবের প্রচ্ছন্ন মদতেই ওআইসির 46তম সম্মেলনে গুরুত্ব পায়নি কাশ্মীর প্রসঙ্গ। ওআইসির উদ্দেশ্য ছিল সকল ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে সংহতি ও সহযোগিতা জোরদার করা। অথচ যেই প্রেক্ষাপটে 1969 সালে জন্ম হয়েছিল প্রায় 200 কোটি মুসলমানের এই অভিভাবক সংস্থার, সেই ওআইসি তার প্রাথমিক লক্ষ্য ফিলিস্তিনের স্বার্থ সুরক্ষা এবং মানবাধিকার বাস্তবায়নে চূড়ান্ত ব্যর্থ। শুধু তাই নয়, জোর গলায় সে সময় সংস্থাটি বলেছিল জোর দখলকারী ইসরায়েলকে এক ঘরে করবে তারা। অথচ কালের পরিক্রমায় উল্টো ওআইসি এখন অনেকটা একঘরে নিষ্ক্রিয়, অকার্যকর এবং লক্ষ্যচ্যুত একটি সংস্থায় পরিণত হয়েছে। We have been able to make no impact at all. They don't take us seriously. We are a divided house. উপরন্তু ইসরায়েলের সাথে মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছে অনেক ওআইসি জোটভুক্ত দেশে। Saudi Arabia was actually the first Arab state to put normalization with Israel on the table. Those who are with us today and those who will join us tomorrow, I say assalamu alaikum. গাজা অবরোধে ইসরায়েলের অন্যতম সহযোগী কে জানেন? মিশর। দুঃখজনক হলেও সত্য, ওআইসির কার্যক্রম 3 বছর পরপর মুসলিম রাষ্ট্রগুলোর পররাষ্ট্র পর্যায়ে দেখা সাক্ষাতের মধ্যেই সীমিত। প্রশ্নটা স্বাভাবিক, ঠিক কী কারণে ব্যর্থ হলো ওআইসি? চলুন আজকে এটা নিয়ে আলোচনা করি। এই কন্টেন্টের উত্থাপিত প্রশ্ন এবং বিশ্লেষণ আমাদের ব্যক্তিগত নয়, অনুসন্ধানী বিভিন্ন গবেষণার আলোকেই আমাদের এই কন্টেন্টটি নির্মাণ করা হয়েছে, কারো ব্যক্তিগত আবেগকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে নয়। এই আলোচনায় আমরা ভিন্ন কোনো দেশ বা সংস্থার ষড়যন্ত্র খুঁজে তৃপ্ত হওয়ার সস্তা চেষ্টা করব না, কারণ সমস্যা যখন নিজের ঘরে, তখন বাইরের মানুষকে দোষ দিয়ে কী লাভ? ওআইসির মূল সংস্থাগুলোর মধ্যে রয়েছে ইসলামী শীর্ষ সম্মেলন, দ্য ইসলামিক সামিট, পররাষ্ট্রমন্ত্রী পরিষদ, দ্য কাউন্সিল অফ ফরেন মিনিস্টার CFM, জেনারেল সেক্রেটারিয়েট, আন্তর্জাতিক ইসলামী আদালত। এরা কি করে? ঘোড়ার ঘাস কাটে বললেও বেশি বলা হয়ে যায়। আপনি স্বীকার করুন আর নাই করুন, অস্থির মুসলিম বিশ্বের অবস্থা এতটাই করুণ যে এখন মুসলিমরা স্রেফ মাথা গোজার জন্য ছুটে বেড়াচ্ছে এক দেশ থেকে আরেক দেশে। ফলে বিশ্বের 2,60,00,000 শরণার্থীর 80% মুসলমান। বৈশ্বিক শরণার্থীর প্রায় 90 লাখই ওআইসিভুক্ত দেশ সিরিয়া ও আফগানিস্তান থেকে আসা, যার নীরব সাক্ষী আমাদের বাংলাদেশও। ওআইসি উম্মা ধারণার একটা আধুনিক সংস্করণ হিসেবে দাঁড়াবে বলে ধারণা করেছিলেন অনেকে। অতীত একক ইতিহাসের উপর দাঁড়িয়ে পুরো সম্প্রদায়কে ঐক্যবদ্ধ রাখা এবং পাশাপাশি বসবাসকারী অন্যান্য সম্প্রদায়কে নিয়ে কমনওয়েলথধর্মী সংস্থা হওয়ার কথাও ছিল ওআইসি। সেটা হয়নি। গত বছরের হিসাবে দেখা গেছে ওআইসিভুক্ত দেশগুলো তাদের বাণিজ্যের মাত্র 9% করে থাকে নিজেদের মধ্যে। আসিয়ান বা আফ্রিকান ইউনিয়নের সঙ্গে এই চিত্র কিন্তু একেবারেই মেলে না। 1969 সালের 21শে আগস্ট মুসলমানদের অন্যতম ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত মসজিদুল আল আকসায় যখন ইসরায়েলি বাহিনী আগুন দেয়, তখন থেকেই মুসলিম নেতৃবৃন্দ বিশ্ব মুসলিম উম্মার সুরক্ষায় একটি সংগঠনের প্রয়োজন অনুভব করে। সেই প্রয়োজনের ভিত্তিতে একই বছরের 1969 সালের 25 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় ওআইসি।
ওআইসির প্রথম বৈঠকটি ছিল মুসলিম উম্মার স্বার্থ রক্ষা, এক কণ্ঠে কথা বলার এবং বিশ্বের মুসলমানদের উন্নতি ও মঙ্গল নিশ্চিত করার দৃঢ় সংকল্পের প্রথম ঐক্যবদ্ধ অভিব্যক্তি। বিভিন্ন সামাজিক ইস্যু ও ফিলিস্তিন ইস্যুর পাশাপাশি কাশ্মীর সমস্যা এবং মধ্যপ্রাচ্যে সংঘটিত আরও বেশ কয়েকটি সংঘাতের টেকসই সমাধান খুঁজে বের করাও ওআইসির দায়িত্বের মধ্যে পড়ে। ওআইসি জোটে এমন বেশ কিছু দেশ রয়েছে যারা দাঁড়িয়ে আছে সোনালী গরল পেট্রোলিয়ামের উপরে। অন্যদিকে কিছু দেশ আছে যারা দরিদ্র, কিন্তু সেসব দেশে আছে মানব শক্তি ও শ্রমের অফুরন্ত যোগান। অঢেল অর্থ এবং শ্রম, এই দুয়ের সমন্বয়ে অবিশ্বাস্য এক বিকাশ ঘটতে পারত ওআইসিভুক্ত জনপদে। কিন্তু কি হলো? বিশ্বব্যাপী ইসলাম ভীতি বাড়তেই থাকবে। একটু বিরতি নিচ্ছি। আমাদের আজকে স্পন্সর কম্পিউটার ম্যানিয়া। আসছে 11/11-এর বিগ সেল উৎসব। এই উৎসবে থাকছে কম্পিউটার ম্যানিয়া থেকে যে কোনো ল্যাপটপ কিনলে সর্বোচ্চ 22,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক, অথবা জিতে নিতে পারেন সমমানের গিফট প্যাক। গিফট প্যাকে থাকছে আকর্ষণীয় রেজার ভাইপার মিনি গেমিং মাউস, রেজার ডেড অ্যাডার এসেনশিয়াল গেমিং মাউস, হুয়াওয়ে ওয়্যারলেস মাউস, লিজিয়ন অথবা লেনোভোয়ের গেমিং ব্যাকপ্যাক, ফেনটেক গেমিং কিবোর্ড এবং একটি 2,000 টাকার নিশ্চিত গিফট ভাউচার। গিফট ভাউচারটি উপহার হিসেবে দিতে পারবেন আপনজনকে, আর এই গিফট ভাউচারে থাকছে না কোনো সময়সীমা। এই উৎসবে কোনো কিছু না কিনেও স্টোরে ভিজিট করে নানা রকম গেমসে অংশ নিয়ে আপনি জিতে নিতে পারেন 2,000, 1,000, 500 টাকার গিফট ভাউচার সহ নিশ্চিত উপহার। উপহার পেতে চলে আসুন আমাদের ফ্ল্যাগশিপ স্টোরে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে। বিগ সেল উৎসব এবং বিভিন্ন অফারের পাশাপাশি কম্পিউটার ম্যানিয়াতে স্টুডেন্টদের জন্য বছরব্যাপী কার্ডবিহীন লোনের সুবিধা তো থাকছেই। বিস্তারিত দেখুন ডেসক্রিপশন বক্সে। অকার্যকরী ওআইসির আওতায় থাকা খুব কম দেশই আছে যারা স্থিতিশীল অবস্থায় আছে। সম্পদশালী অনেক দেশ এই জোটে থাকার পরেও ওআইসিভুক্ত সমগ্র জনসংখ্যার 25% মানুষ এখনও নিরাপদ খাওয়ার পানি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। আন্তর্জাতিক মানব উন্নয়ন সূচকের ওপরের সারিতে নেই কোনো মুসলিম দেশ। ওআইসির এই অকার্যকর হওয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে জোটভুক্ত দেশগুলোর সংকীর্ণ রাজনৈতিক এবং জাতীয়তাবাদী স্বার্থ। সংস্থাটি যেমন একদিকে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ব্যর্থ, অন্যদিকে সম্প্রদায়ের ভেতরই শিয়া সুন্নি দূরত্ব বাড়াতেও ভূমিকা রেখেছে। সোলাইমানের মৃত্যুর পর যা চূড়ান্ত এক উচ্চতায় পৌঁছেছে। বিশেষত সৌদি এবং ইরানের মধ্যে যে বৈরিতা, তা ওআইসির আবির্ভাবের সময় থেকে এখনও পর্যন্ত একটুও পরিবর্তন হয়নি। কার্যকর ওআইসি অনেকাংশেই নির্ভর করে মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতার উপর, বিশেষ করে সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের বোঝাপড়ার উপরে। এই দুই দেশের মধ্যে অবিশ্বাস এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে মূলত ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে। ইরানে ইসলামী বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বাধীন শিয়া আদর্শভিত্তিক সরকার গঠিত হয় এবং এর বিপরীতে ওয়াহাবিবাদের ভিত্তিতে গঠিত হয় সৌদি আরব। এর আগে পাহলভি রাজবংশের সময়ও উভয় দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক কিন্তু ছিল, অথচ ওআইসি এই দীর্ঘ সময়েও দুই দেশের সম্পর্ক উন্নয়নে কোনো প্রভাব ফেলতে পারেনি। ফিলিস্তিনে কি চলছে তা সবাই দেখেছি আমরা, ওআইসিও দেখেছে। ফিলিস্তিনের এতিম শিশুদের অমুসলিম ভেনেজুয়েলা লালন পালনের দায়িত্ব নিতে চাইলেও ওআইসি চুপ থেকেছে। আবার ফিলিস্তিনের পর দুনিয়ায় নির্মম ও অমানবিকভাবে মুসলিম নিধন চলেছিল বসনিয়া হার্জেগোভিনায়। Over 5 days, 8,000 unarmed Bosnian Muslim men and boys were massacred by the Bosnian Serb military forces. মুসলমানদের নিজ দেশে সংখ্যালঘু বানাতে সেখানে চলে দুনিয়ার বর্বরতম হত্যাযজ্ঞ। ওআইসি সেখানেও শুধু চেয়ে দেখেছে। 2003 সালে সাদ্দাম হোসেনের ইনসিডেন্টের আগে বলেছিলেন যে কিছু তথাকথিত মুসলিম এবং আরব প্রতিবেশী ইরাককে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এমন অনেক ঘটনা আছে যা আরব দেশ তথা মুসলিম দেশগুলোর মধ্যে আরও অবিশ্বাস বাড়িয়েছে। উদাহরণস্বরূপ, ইরান ইরাক যুদ্ধের সময় সৌদি আরব ইরানের সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য ইরাককে নৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সহায়তা প্রদান করেছিল। শুধু তাই নয়, উপসাগরীয় রাষ্ট্রগুলো যেমন কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব মিলে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি প্রতিষ্ঠা করে। উদ্দেশ্য ছিল উপসাগরীয় অঞ্চলকে ইরানের প্রভাবমুক্ত রাখা। অথচ সৌদি নেতৃত্বাধীন সেই জিসিসি জোটই 2017 সালে সন্ত্রাসবাদের সমর্থন, সহায়তা ও ইরান ঘনিষ্ঠতার অভিযোগে কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। শুরু থেকেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে চিৎকার করেছে কাতার, কিন্তু লাভটা হলো কই? কেবল এই উপসাগরীয় অঞ্চলই নয়,
ইসলামী বিশ্বের সব দেশে আভ্যন্তরীণ বিরোধ স্পষ্ট। গাদ্দাফি লিবিয়া এবং সিরিয়া আজও ওআইসির ঐক্যবদ্ধ মুসলমান বিশ্বের ধারণার চরম পরিহাস হয়ে আছে। জোটের এক এক সদস্য দেশ সেখানকার বিদ্যমান এক এক শক্তিকে মদত দিয়েছে। রোহিঙ্গা সংকট বর্তমান পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানবিক সংকটগুলোর মধ্যে একটি। এটি জাতিগত নির্মূলের একটি প্রক্রিয়া যা শুরু হয়েছিল মায়ানমার থেকে। রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করার জন্য বৈষম্যমূলক নীতি তৈরি করা হয়েছিল। যদিও হত্যা, ধর্ষণ, খুন, অগ্নিসংযোগের ব্যাপারে 1970 সাল থেকেই ক্রমাগত রিপোর্ট করা হয়েছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অথচ রোহিঙ্গা ইস্যুতে একমত হয়ে ঐক্যবদ্ধভাবে কথা বলছে না কেউই। নিজের গা বাঁচিয়ে আর যাই হোক, তাতে বৃহত্তর কোনো স্বার্থ কিন্তু কখনোই রক্ষা হয় না। এর উজ্জ্বল দৃষ্টান্ত আছে পাকিস্তান এবং সে দেশের মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীরা প্রায়ই কাশ্মীরের ক্রিয়াকলাপ এবং নৃশংসতার জন্য কান্নাকাটি করেন, কিন্তু সেই একই পাকিস্তান আবার চীনা উইঘুর মুসলমানদের নিপীড়নকে সক্রিয়ভাবে উপেক্ষা করেন। শুধু তাই নয়, অনেক নিরাপরাধ উইঘুর প্রতিবাদ করেছে যে কিভাবে পাকিস্তান তাদের কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত থাকার কোনো প্রমাণ ছাড়াই শত শত উইঘুর মুসলিমকে গুয়েন্তানামো বেতে হস্তান্তর করেছে। শেষ করতে যাচ্ছি আমরা। ওআইসি সদর দপ্তর জেদ্দা থেকে ইয়েমেনের দূরত্ব কিন্তু খুব বেশি নয়। প্রতিদিন অসংখ্য ইয়েমেনির রক্তের লাল দাগ লাগছে এই সংস্থার গায়েও। এখনও ইয়েমেনের দরিদ্র মুসলমানদের আর্তনাদ পৌঁছায়নি ওআইসির কর্ণকুঠরে। মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে যখন 2013 সালে সামরিক অভ্যুত্থান ঘটে, তখন দেখা যায় ওআইসিভুক্ত গুরুত্বপূর্ণ দেশগুলো সেই সরকারকেই সমর্থন দিচ্ছে। শুধু তাই নয়, 2020 সালে লেমন্ডের রিপোর্টে দেখা যায় সৌদি আরব লিবিয়ায় হাফতারকে সমর্থন করার জন্য একটি রাশিয়ান আধা সামরিক সংস্থাকে অর্থ সহায়তা করেছে। পরস্পরের এমন বিবাদ কমাতে ওআইসিতে নেই কোনো আভ্যন্তরীণ কাঠামো। সৌদি আরব, ইরানের মতো অনেক সদস্য রাষ্ট্রের আন্তঃসম্পর্কের তিক্ততা বাড়ছে দিনে দিনে। সাধারণ মুসলমানদের সাথে এর কোনো সম্পর্কই নেই, বরং কিছু দেশের নেতারাই এসব বিভেদ বাড়িয়েছেন এবং জিইয়ে রেখেছেন। এমনও মত রয়েছে, ওআইসির কারণে শক্তিধর অমুসলিম প্রধান দেশগুলোর সুবিধাই হয়েছে মুসলমানদের অসহায় অবস্থায় ফেলতে।